ভোরের সময় ছিল। সাদা, ছেঁড়া, পুরনো আর নোংরা শাড়ি পরা এক বৃদ্ধা ধীর পায়ে একটি বিশাল মলের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে তার মেয়ে এএসপি ম্যাডাম নেহা পার্বতী থানায় তার কাজে ব্যস্ত ছিলেন। তার সামান্যতম ধারণাও ছিল না যে আজ তার মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা ভেবেও বুক কেঁপে উঠবে। নেহা এটাও জানত না যে সেই মা, যিনি নিজের রক্ত ঘাম ঝরিয়ে সংগ্রাম করে তার মেয়েকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন, আজ তার জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন। বৃদ্ধা মা ধীরে ধীরে হেঁটে মলের ভেতরে প্রবেশ করলেন। ঢোকার সাথে সাথেই সেখানে উপস্থিত গ্রাহক ও স্টাফ সবার চোখ তার উপর আটকে গেল। কেউ ফিসফিস করে কথা বলছিল, কেউ মনে মনে ভাবছিল, এ কে? সম্ভবত কোনো ভিখারি, আর মলে কি করতে এসেছে? একে বের করে দেওয়া উচিত। সবাই মনে মনে কিছু না কিছু ভাবছিল। বৃদ্ধামা এইসব শুনছিলেন এবং বুঝতে পারছিলেন, কিন্তু তিনি উপেক্ষা করে সামনে এগোতে থাকলেন। ধীরে ধীরে তিনি একটি কাপড়ের কাউন্টারে পৌঁছলেন, যেখানে নানা রঙের সুন্দর শাড়ি সাজানো ছিল। কাউন্টারে একজন তরুণ ছেলে বসেছিল, তার নাম সোহেল। বৃদ্ধামা হেসে বললেন, বাবা, আমাকে একটা দামি শাড়ি দেখাও। সোহেল এই কথা শুনেই রেগে গেল। দেখো বুড়ি, এখানে তোমার মতো মানুষের জন্য কিছু নেই। এই কাপড় কেনার মতো তোমার সামর্থ্য নেই। ভালো হবে এখান থেকে চলে যাও। এই সব খুব দামি, আর তুমি তো ভিখারির মতো দেখতে। বৃদ্ধা মহিলা চুপচাপ তার কথা সহ্য করছিলেন। আশেপাশে লোকজন কানে কানে ফিসফিস করছিল, হাসছিল, মজা করছিল। কয়েক মুহূর্ত চুপ থাকার পর মা আবার বললেন, বাবা, আমার শাড়ি কিনতে হবে। আমার কাছে এত টাকা আছে যে আমি শাড়ি কিনতে পারি। সেজন্যই তো এখানে এসেছি, নইলে কেন আসতাম? তুমি আমাকে সেই লাল শাড়িটা দেখাও, ওটাই আমি নেব। কিন্তু সোহেল আরও বিরক্ত হলো। নিজের সাধ্যের বাইরের কথা বলো না। তুমি এখান থেকে কাপড় কিনতে পারবে না, নইলে এখনই সিকিউরিটিকে ডেকে ধাক্কা মেরে বের করে দেব। জানি না এমন লোক কোথা থেকে চলে আসে। এই বলে সে জোরে চিৎকার করল, সিকিউরিটি! দুজন গার্ড ছুটে এসে বৃদ্ধা মহিলাকে ধরে টানতে টানতে বাইরে বের করে দিল। তার চোখে জল ছিল, অপমান আর ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। তখনই সামনে দিয়ে একটি গাড়ি গেল। সেই গাড়িতেই এএসপি নেহা পার্বতী বসেছিলেন। মাকে দেখে নেহা দ্রুত গাড়ি থামিয়ে তার কাছে ছুটে গেলেন। মা, তোমার চোখে জল কেন? কি হয়েছে? তুমি এখানে একা কোথায় যাচ্ছিলে? যদি কিছু দরকার হতো তাহলে আমাকে বলতে, আমি তোমার জন্য বাড়িতে চলে আসতাম। বৃদ্ধা মহিলা চোখ মুছতে মুছতে বললেন, কিছু না বাবা, এমনি হাঁটতে বেরিয়েছিলাম। নেহা গম্ভীর স্বরে বললেন, না মা, এটা সত্যি নয়। তোমার চোখে এই জল কোনো কারণে এসেছে। আমাকে বলো, আর তোমাকে বলতেই হবে। এই কথা শোনার পর পার্বতীর মা তার মনের বোঝা হালকা করতে পুরো ঘটনা তার মেয়েকে খুলে বললেন। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন নেহার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। নেহা পার্বতীর রক্ত টকবক করে উঠল। তিনি ভাবতেও পারেননি যে মা নিজের পেটের ক্ষুধা মেরে সব সুখ ত্যাগ করে দিন রাত কঠোর পরিশ্রম করে তার মেয়েকে এই অবস্থানে পৌঁছে দিয়েছেন, আজ সেই মাকে মানুষের সামনে অপমান করা হয়েছে। তার চোখে ক্রোধের আগুন আর হৃদয়ে ব্যথার ঝড় উঠল। তিনি মায়ের হাত ধরে বললেন, মা, তুমি গাড়িতে বসো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। গাড়ি বাড়ির সামনে থামতেই নেহা দৃঢ় কণ্ঠে বললেন, মা, এবার আমরা সেই মলে যাব। ওখান থেকেই তোমাকে কাপড় কিনে দেব, আর সেই শাড়িই দেব যেটা তোমার পছন্দ। তিনি দ্রুত তার ইউনিফর্ম খুলে ফেললেন এবং গ্রামের সাধারণ মেয়েদের মতো একটি সবুজ সালোয়ার কামিজ পরলেন। তারপর মায়ের হাত শক্ত করে ধরে বললেন, চলো মা, আজ আমি সবাইকে দেখিয়ে দেব যে সম্মান পোশাক দিয়ে নয়, মনুষ্যত্ব দিয়ে হয়। মা ও মেয়ে দুজনেই মলের দিকে এগিয়ে গেলেন। মলে পৌঁছাতেই তারা ভেতরে প্রবেশ করলেন। যেই তারা দুজনে ভেতরে এলেন, সেখানে উপস্থিত স্টাফ এবং গ্রাহকরা আবার তাদের দিকে তাকিয়ে রইল। কয়েকজনের ঠোঁটে অবজ্ঞার হাসি ছিল, তো কেউ একজন আরেকজনের কানে ফিসফিস করছিল, দেখো, এই দুজন গ্রামের মহিলা আবার এসেছে। এমন দামি মলে আসার এদের কি সাধ্য আছে? নেহা সব শুনছিলেন। তিনি অনুভব করছিলেন যে মানুষ শুধু পোশাক আর রূপ দেখে মানুষের মূল্য নির্ধারণ করে। কিন্তু তিনি চুপ থাকার সিদ্ধান্ত নিলেন এবং মায়ের হাত ধরে সোজা শাড়ির কাউন্টারে পৌঁছলেন। কাউন্টারে বসে থাকা সেই ছেলে সোহেল দুজনকে দেখেই কটাক্ষ করে বলল, আরে, এই মহিলা আবার এসেছেন, এখন তার মেয়েকেও সাথে নিয়ে এসেছেন। বলো, তোমাদের কি চাই? আমি বলেছিলাম না, এই মল তোমাদের মতো মানুষের জন্য নয়। এখানে কাপড় কেনার মতো তোমাদের সামর্থ্য নেই। বারবার কেন চলে আসো? বের হও, নইলে গার্ড ডেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেব। এবার নেহা পার্বতী তার সব কথা শুনছিলেন। তার চোখে ক্রোধ আর মুখে হালকা হাসি নিয়ে দাঁড়িয়েছিলেন।
তিনি এখন পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এখানকার মানুষ শুধু পোশাক এবং বাইরের চেহারা দেখে সিদ্ধান্ত নেয় কে কি। তিনি এটাও জানতেন যে এই মুহূর্তে সোহেল এবং মলের স্টাফরা ভাবতেও পারবে না যে তাদের সামনে দাঁড়ানো এই সাধারণ মেয়েটি আসলে শহরের এএসপি ম্যাডাম। নেহা পার্বতীর মনে ক্রোধ এবং অপমানের আগুন জ্বলে উঠেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এই লোকদের একটা শিক্ষা দিতেই হবে, দেখি এরা কত দূর নিচে নামতে পারে। তিনি সংযম রেখে ধীরে ধীরে বললেন, দেখুন ভাই, আমাদের শাড়ি চাই, দাম যত লাগুক আমরা দেব, আমাদের কাছে টাকা আছে, সেজন্যই তো এখানে এসেছি, নইলে আমরা কেন আসতাম? আপনি শুধু শাড়ি দেখান, এমন কথা বলবেন না। কিন্তু সোহেল সেগে গিয়ে উত্তর দিল, তোমাদের কি মাথায় ঢোকে না? কতবার বলবো যে এখানে কাপড় কেনার মতো তোমাদের সামর্থ্য নেই, এখনই বের হও, নইলে ধাক্কা মেরে বাইরে করে দেব। এই কথা শুনে নেহার ভেতরের রাগ লাভার মতো ফেটে পড়ার জন্য তৈরি ছিল। শুধু একটাই পার্থক্য ছিল যে তিনি সেই মুহূর্তে তার সরকারি আইডি সাথে আনেননি, নইলে সেখানেই তার আসল পরিচয় দিয়ে এদের ক্ষমতা দেখিয়ে দিতেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এর জবাব শান্ত হবে না। নেহা মায়ের হাত ধরে চুপচাপ সেখান থেকে বাড়িতে ফিরে গেলেন। পরের দিন নেহা পার্বতী সোজা থানায় পৌঁছলেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত এবং শহরের পরিচিত দুজন হাবিলদারকে ডাকলেন। একজন ইন্সপেক্টরকে সাথে নিলেন এবং মাকে নিয়ে 5 জন মিলে মলের দিকে রওনা দিলেন। প্রতিশোধ। যেই তারা মলের ভেতরে প্রবেশ করলেন, সেখানে উপস্থিত গ্রাহক এবং স্টাফদের চোখ সঙ্গে সঙ্গে তাদের দিকে উঠল। স্টাফদের বেশিরভাগই আগের ঘটনা মনে করে বুঝতে পেরেছিল যে আজ এখানে কিছু একটা বড় হতে চলেছে। যদিও মলে উপস্থিত নতুন গ্রাহকরা বুঝতে পারছিল না যে পুলিশ হঠাৎ এখানে কেন এসেছে। কিছু লোক ভয়ে সরে গেল, তো কিছু লোক তামাশা দেখার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। নেহা সব শুনছিলেন, কিন্তু মায়ের হাত শক্ত করে ধরে সোজা সেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন, যেখানে সোহেল বসেছিল। সোহেলের মুখের রং উড়ে গিয়েছিল, তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। যেই নেহা কাউন্টারের সামনে পৌঁছলেন, সোহেল তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, আপনার যা কিছু চাই বলুন, আমি এখনই বের করে দিচ্ছি। নেহা তার কথা মাঝখানে থামিয়ে দিলেন, আমার এখন কিছু চাই না, প্রথমে তুমি এটা বলো, এখানে কাজ কি করো? মানুষের সেবা না তাদের অপমান? যারা স্টাইলিশ পোশাক পরে না, যারা সাধারণ পোশাকে আসে, যারা গ্রামের মহিলাদের মতো থাকে, তুমি তাদের গণ্ডগোল এবং ভিখারি ভাবো নাকি? তিনি উচ্চস্বরে আরও বললেন, প্রথমে তুমি আমার মাকে সিকিউরিটি ডেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছ, তারপর যখন আমি আমার মাকে নিয়ে এলাম তখনও আমাদের অপমান করেছ এবং বাইরে বের করে দেওয়ার হুমকি দিয়েছ। এবার আমি তোমাকে এই মল থেকে বের করে তবেই ছাড়ব। সোহেলের শরীর কাঁপছিল, হাত পা অবশ হয়ে গিয়েছিল। সে ভয়ে বিড়বিড় করে বলল, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না যে ইনি আপনার মা। তিনি এমনভাবে ঢুকেছিলেন যেন কোনো ভিখারি। আমরা ভেবেছিলাম যে ইনি কোনো গরিব বাড়ির হবেন এবং কাপড় কিনতে পারবেন না, তাই বাইরে বের করে দিয়েছিলাম। আর যখন আপনি এলেন তখনও আপনি গ্রামের মেয়ের মতো লাগছিলেন। আমরা ভেবেছিলাম আপনিও ধনী হবেন না, তাই যা মনে এসেছে তাই বলে দিয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি যে আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। নেহা চোখে তীক্ষ্ণতা নিয়ে বললেন, তোমাকে কোনো অধিকার নেই এটা ঠিক করার যে কে ধনী আর কে গরিব। তোমাকেও কোনো অধিকার নেই কারোর সামর্থ্য দেখানোর। মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। আর তুমি কি করেছ? না জেনে না বুঝে আমাদের অপমান করেছ, ধাক্কা মেরে বের করে দিয়েছ। এটা সম্পূর্ণ ভুল। তিনি গর্জন করে বললেন, তুমি তোমার মালিককে ডাকো, আমি এখনই তার কাছে তোমার নামে অভিযোগ করব, আর দেখবে তোমাকে এই মল থেকে বের করে তবেই ছাড়ব। নেহা পার্বতীর কথা শুনে সোহেলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝে গিয়েছিল যে এখন তার বাঁচার কোনো পথ নেই, কারণ সে খুব বড় ভুল করে ফেলেছে। ভয়ে সে সেখানেই ঝুঁকে নেহা পার্বতীর পা ধরল এবং কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি যে পোশাক দিয়ে কেউ ধনী বা গরিব হয় না। সবার অধিকার আছে যে সে তার পছন্দের পোশাক পরবে, সেটা সাধারণ হোক বা দামি। আমাদের কাউকে তাদের পোশাক দিয়ে বিচার করা উচিত নয়। ভবিষ্যতে আমি আর কখনো এমন করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। নেহা তার চোখে ভয় এবং অনুশোচনা দেখলেন। তার জন্য কিছুক্ষণের জন্য দয়া হলো, কিন্তু তিনি কঠিন স্বরে বললেন, ঠিক আছে, এখন আমি তোমাকে ছাড়ছি, কিন্তু প্রথমে তোমার মালিককে ডাকো। আমি তাকে জানাতে চাই যে তার মলে গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করা হচ্ছে। সোহেল দ্রুত তার মালিককে ফোন করল। কিছুক্ষণ পর মলের মালিক সেখানে পৌঁছলেন। মলের ভেতরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ঘাবড়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে মলে আসলে কি হয়েছে। নেহা পার্বতী সরাসরি তার কাছে গিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন,
আপনি কি জানেন আপনার মলে থাকা স্টাফ গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করে? গতকাল যখন আমি আমার মাকে নিয়ে এখানে এসেছিলাম তখন আপনার স্টাফ সোহেল আমাদের অপমান করেছিল। মানুষের সামনে আমাদের ভিখারি এবং গরিব বলে আমাদের সামর্থ্য বোঝানোর চেষ্টা করেছিল। শুধু আমাদের পোশাক দেখে আমাদের বিচার করেছিল এবং সিকিউরিটি ডেকে মল থেকে বাইরে বের করে দিয়েছিল। এমন ব্যবহার কি সঠিক? মালিক মাথা নিচু করে বললেন, না ম্যাডাম, একেবারেই সঠিক নয়। আমার এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে আমার মলে গ্রাহকদের সাথে এমন হয়। এই ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনাকে এবং আপনার মাকে অপমান করা হয়েছে এবং গরিব ভাবা হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে এমন আর কখনো হবে না। নেহা বললেন, ভালো যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু ভবিষ্যতে যেন এমন না হয় তার জন্য আপনার সব স্টাফকে বুঝিয়ে দিন যে গ্রাহক ধনী হোক বা গরিব তার সম্মান এবং শ্রদ্ধা পাওয়া উচিত। গরিব হওয়া কারোর ভুল নয়, এটা তো ঈশ্বরের ইচ্ছা হয়, তাই কাউকে তার সামর্থ্য দেখানোর চেষ্টা করবেন না। মালিক সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সব স্টাফকে ডাকলেন। তিনি উচ্চ স্বরে বললেন, শুনে নাও, আজ থেকে কোনো গ্রাহকের সাথে ভুল ব্যবহার হবে না। এখানে আসা প্রতিটি মানুষের সম্মান করবে, সে যে পোশাকেই আসুক না কেন। পোশাক দেখে কাউকে বিচার করবে না। যদি আজ থেকে কারোর সম্পর্কে কোনো অভিযোগ পাই তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেব, আর তখন সে কোনো মলে কাজ করতে পারবে না। শুধরে যাও, নইলে পরিণতি খারাপ হবে। সব স্টাফ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নেহা পার্বতী মালিকের দিকে তাকিয়ে বললেন, এখন আমার মায়ের জন্য একটা শাড়ি চাই। সোহেল দ্রুত ছুটে গিয়ে সেই লাল শাড়িটি নিয়ে এলো যেটা বৃদ্ধা মা প্রথমবার পছন্দ করেছিলেন। শাড়িটি হাতে নিয়ে নেহা তার মায়ের হাত ধরলেন এবং মল থেকে বাইরে বেরিয়ে গেলেন। মলে উপস্থিত সব গ্রাহক এখন চুপচাপ ভাবছিল যে পোশাক দিয়ে কারোর পরিচয় ঠিক হয় না। প্রতিটি মানুষের নিজস্ব পছন্দ এবং স্বাদ থাকে এবং এটা ঠিক করার অধিকার অন্য কারোর নেই। সেই দিনের পর মলের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। স্টাফরা এখন প্রতিটি গ্রাহকের সাথে সম্মান দিয়ে ব্যবহার করত এবং এই ঘটনা সবার জন্য একটি শিক্ষা হয়ে রইল। মানুষের সম্মান তার পোশাক দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই যে মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, বরং তার কাজ এবং সম্মান দিয়ে হয়। যদি কেউ সাধারণ পোশাকেও আসে তবে তাকে কম মনে করবেন না, হয়তোবা সে আপনার ধারণার চেয়ে অনেক বড় মানুষ। অন্যদের সম্মান করা আমাদের প্রথম দায়িত্ব, সে ধনী হোক বা গরিব। পোশাক এবং রূপ দেখে কারো সামর্থ্য মাপা যায় না। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে একটি লাইক দিন, বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন